আসসালামু আলাইকুম বন্ধুরা। 90s জেনারেশনের ছেলেদের কাছে যদি আপনি কোনো অ্যাকশন মুভির নাম জানতে চান যেটা তাদের ছোটবেলায় অনেক পছন্দ ছিল, তাহলে সবার আগে তারা হয়তো র্যাম্বো মুভিটার নামই বলবে। আসলে এই সিরিজের লাস্ট মুভিটা 2019 সালে এসেছিল, র্যাম্বো দ্য লাস্ট ব্লাড নামে, যেখানে খুবই ব্রুটাল অ্যাকশন দেখানো হয়েছে। কারণ এই মুভিতে র্যাম্বো তার শত্রুদের এমন নির্মমভাবে মারে যা দেখে আপনি একেবারে শিউরে উঠবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা জন র্যাম্বোকে দেখতে পাই, যে কিনা বার্মার সেই ভয়ঙ্কর মিশন থেকে ফিরে এসেছে আজ 11 বছর হলো। আসলে 11 বছর আগে বার্মা তথা মিয়ানমারের আর্মি নিরীহ জনগণের উপরে খুবই অত্যাচার শুরু করেছিল। তখন আমেরিকান মিশনারিকে সাহায্য করতে র্যাম্বো সেই আর্মির সাথে এক ভয়ঙ্কর লড়াই নেমে যায়। এটা মূলত র্যাম্বো সিরিজের আগের মুভিতে দেখানো হয়েছিল। তো যাই হোক, এখন জন র্যাম্বো অ্যারিজোনার বইতে তার মৃত বাবার এক বিশাল ঘোড়ার খামারে দিন পার করে, কিন্তু তার পুরনো জীবনের সেই ভয়াবহ স্মৃতিগুলো তাকে এখনও তাড়া করে বেড়ায়। তাই সে নিজের খামারে মাটির নিচে একটা বিশাল বড় টানেল তৈরি করে রেখেছে, যেখানে সে একা একা সময় কাটায় আর নিজের পুরনো অস্ত্রগুলো পরিষ্কার করে রাখে। এই খামারে র্যাম্বোর সঙ্গে মারিয়া বেলট্রান আর মারিয়ার নাতনি গ্যাব্রিয়েলাও বসবাস করে। আসলে র্যাম্বো যখন অনেক বছর পরে বার্মা থেকে এসে নিজের পৈতৃক খামারে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার বাবা আর বেঁচে নেই। কিন্তু বাবার সেই পুরনো খামারটা মারিয়া একাই খুবই যত্ন করে আগলে রেখেছে। মারিয়ার নিজের বলতে আসলে তখন কেউ ছিল না, ভরসা ছিল শুধুই তার নাতনি গ্যাব্রিয়েলা। কারণ গ্যাব্রিয়েলার মা অনেক বছর আগে এক ভয়ঙ্কর অসুখে মারা যায়, আর তার বাবা তাদেরকে এমন বিপদে ফেলে পালিয়ে চলে যায়। এছাড়াও র্যাম্বো তো তার জীবনে একা ছিল, তার নিজের বলতে কোনো পরিবারই ছিল না। তাই তখন র্যাম্বো মারিয়াকে বলেছিল যে মারিয়া, এখন থেকে এই খামার আর বাড়ি তোমারও, তুমি আর গ্যাব্রিয়েলা আমার পরিবারের মতোই। তো সেই থেকে তারা মূলত একসঙ্গে বসবাস করত। র্যাম্বো গ্যাব্রিয়েলাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। ছোটবেলা থেকে সে গ্যাব্রিয়েলাকে ঘোড়ায় চড়া শেখানো থেকে শুরু করে সব ধরনেরই খেয়াল রাখত। গ্যাব্রিয়েলাও তাকে নিজের বাবার মতোই সম্মান করত। তো এরই মধ্যে একদিন গ্যাব্রিয়েলা তার এক পুরনো বন্ধু জিজেলের কাছ থেকে একটা খবর জানতে পারে। জিজেল তাকে জানায় যে গ্যাব্রিয়েলার বাবা ম্যানুয়েলের খোঁজ পেয়ে গেছে সে, আর সে এখন মেক্সিকোতে বসবাস করে। এই কথা শুনে গ্যাব্রিয়েলা আর চুপ করে বসে থাকতে পারে না। সে সোজা র্যাম্বো আর তার দাদি মারিয়ার কাছে এসে বলে যে আমি মেক্সিকোতে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। আমি শুধু জানতে চাই যে উনি আমাকে আর আমার মাকে একা ফেলে কেন চলে গিয়েছিল। কিন্তু র্যাম্বো খুবই ভালোভাবে জানতো যে মেক্সিকোর ওই দিককার পরিস্থিতি আসলে কতটা খারাপ আর বিপজ্জনক। তাই সে গ্যাব্রিয়েলাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর তাকে বলে যে গ্যাব্রিয়েলা, ওখানে যাওয়াটা একেবারেই ঠিক হবে না। তোমার বাবা নিশ্চয় কোনো ভালো মানুষ নয়। যে মানুষটা তোমাকে ছোটবেলাতে ছেড়ে চলে গিয়েছিল তার কাছে এখন আর নতুন করে কিছুই পাওয়ার নেই। র্যাম্বোর পাশ থেকে মারিয়া তাকে মেক্সিকো যেতে কড়াভাবে নিষেধ করে দেয়। মারিয়া বলে যে তোমার বাবা একটা জঘন্য লোক, তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু গ্যাব্রিয়েলা তো নাছোড়বান্দা ছিল, সে কারো কোনো কথাই কানে নেয় না। তাই পরদিন সকালে র্যাম্বো আর মারিয়াকে লুকিয়ে সে চুপি চুপি মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সে মেক্সিকোতে পৌঁছানোর পরে তার বন্ধু জিজেলের সঙ্গে দেখা করে। জিজেল তাকে সোজা ম্যানুয়েলের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে গ্যাব্রিয়েলা বুক ভরা আশা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গভীর একটা শ্বাস নেয়। তারপর ঘরের ভেতরে ঢুকে সে তার বাবাকে এত বছর পরে চোখের সামনে দেখতে পায়। সে খুবই আবেগপ্রবণ হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কেন আমাকে আর মাকে এভাবে একা ফেলে চলে এসেছিলে? আমাদের কি কোনো মূল্যই ছিল না তোমার কাছে? কিন্তু ম্যানুয়েলের চোখে মুখে কোনো মায়া বা অনুশোচনার ছাপই ছিল না। সে অত্যন্ত বিরক্ত হয়ে গ্যাব্রিয়েলাকে বলে যে দেখো, সত্যি কথা বলতে আমি কখনোই তোমাকে বা তোমার মাকে ভালোই বাসতে পারিনি, আর আমি জীবনে কখনো কোনো সন্তান চাইও নি, তাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এখন তুমি এখান থেকে চলে যাও তো, আমাকে আর বিরক্ত করো না। এখানে নিজের জন্মদাতা বাবার মুখ থেকে এমন নিষ্ঠুর কথা শুনে গ্যাব্রিয়েলার হৃদয় একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে আর সে কাঁদতে কাঁদতে বুঝতে পারে যে র্যাম্বো আর তার দাদি আসলে তাকে সত্য কথাই বলেছিল। এখানে গ্যাব্রিয়েলার এই অবস্থা দেখে জিজেল তাকে সান্ত্বনা দেওয়ার ভান করে। সে গ্যাব্রিয়েলাকে মন ভালো করার কথা বলে কাছেরই একটা ক্লাবে নিয়ে যায়। কিন্তু গ্যাব্রিয়েলা ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে জিজেল আসলে তার সাথে অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। জিজেল আসলে মেক্সিকান কার্টেলের সঙ্গে জড়িত, আর সে গ্যাব্রিয়েলাকে টাকার লোভে ওই ক্লাবে নিয়ে গিয়েছিল।
তারা ক্লাবের ভেতরে ঢোকার পরে গ্যাব্রিয়েলার ড্রিঙ্কসের সাথে কেউ একজন নেশা জাতীয় কিছু একটা মিশিয়ে দেয়। গ্যাব্রিয়েলা কিছু না বুঝেই সেই ড্রিঙ্কস পান করে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই তার চারপাশটা একেবারে ঘুরতে শুরু করে। সে নিজের শরীরের ব্যালেন্স হারিয়ে সোফায় লুটিয়ে পড়ে আর ঠিক তখনই সেখানে মেক্সিকান কার্টেলের কিছু ভয়ঙ্কর লোকজন এসে হাজির হয়ে যায়। তারা অজ্ঞান গ্যাব্রিয়েলাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। তো এদিকে পরদিন সকালে খামারে মারিয়া গ্যাব্রিয়েলার ঘরে গিয়ে দেখতে পায় যে তার নাতনি সেখানে নেই। সে বুঝতে পারে যে গ্যাব্রিয়েলা তাদেরকে না জানিয়ে হয়তো মেক্সিকোতে চলে গেছে। তাই সে দৌড়ে র্যাম্বোর কাছে এসে বলে যে জন, গ্যাব্রিয়েলা তো ঘরে নেই, ও নিশ্চয়ই মেক্সিকোতে ওর বাবার কাছে চলে গিয়েছে, তুমি জলদি পুলিশে খবর দাও। কিন্তু র্যাম্বো তো এটা খুবই ভালোভাবে জানতো যে বর্ডারের অপর পার্শ্বে পুলিশ তাদেরকে কোনো সাহায্যই করতে পারবে না। আর তাছাড়াও এই কথাটা শুনে র্যাম্বোর বুকের ভেতরটা একেবারে কেঁপে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানে মেক্সিকোর ওই দিককার পরিস্থিতি কতটা বিপজ্জনক। তাই সে এক মুহূর্ত দেরি না করে নিজের পিকআপ ট্রাক নিয়ে সোজা মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো মেক্সিকোতে পৌঁছে সে সোজা ম্যানুয়েলের অ্যাপার্টমেন্টে চলে যায়। সেখানে গিয়ে র্যাম্বো ম্যানুয়েলের কলার চেপে ধরে তাকে দেয়ালের সঙ্গে আটকে ফেলে। র্যাম্বো রাগী গলায় তাকে বলে, গ্যাব্রিয়েলা কোথায়? ও তো তোমার কাছে এসেছিল। ম্যানুয়াল ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে দেখো ভাই, আমি জানি না ও কোথায় গেছে, ও আমার কাছে এসেছিল কিন্তু আমি তো ওকে তাড়িয়ে দিয়েছি, তারপর ওর বান্ধবী জিজেলের সঙ্গে এখান থেকে চলে গেছে। র্যাম্বো তারপর জিজেলকে খুঁজে বের করে আর জিজেল প্রথমে তো র্যাম্বোকে কিছুই বলতে চায় না, কিন্তু র্যাম্বো প্রচণ্ড রেগে গিয়ে জিজেলকে ভয় দেখাতে দেখাতে বলে যে তুই গ্যাব্রিয়েলাকে কোথায় নিয়ে গেছিস, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চল, নইলে কিন্তু তোর খবর আছে। এই কথা শুনে জিজেল বাধ্য হয়ে র্যাম্বোকে সেই ক্লাবে নিয়ে যায় যেখানে সে গ্যাব্রিয়েলাকে ফেলে এসেছিল। তো এখানে ক্লাবের ভেতরে গিয়ে র্যাম্বো ক্লাবের চারপাশটা খুবই ভালোভাবে খেয়াল করে। সেখানে গিয়ে সে এল ফ্লাকো নামের এমন একজন লোককে খুঁজে বের করে যে কিনা গ্যাব্রিয়েলার সাথে শেষবারের মতো কথা বলেছিল। র্যাম্বো সোজা এল ফ্লাকোর কাছে গিয়ে তার হাত মুচড়ে ধরে আর বলে যে গ্যাব্রিয়েলাকে কোথায় লুকিয়ে রেখেছিস, আমাকে এক্ষুনি ওর কাছে নিয়ে চল। এল ফ্ল্যাকো যন্ত্রণায় কুকড়ে গিয়ে তাকে সেখানে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সে র্যাম্বোকে নিয়ে কার্টেলের গোপন আস্তানার দিকে যেতে শুরু করে, কিন্তু র্যাম্বো এটা খেয়াল করে না যে দূর থেকে কারমেন ডেলগাডো নামের একজন রহস্যময়ী নারী তাকে অনুসরণ করছিল। এল ফ্লাকো র্যাম্বোকে কার্টেলের আস্তানায় নিয়ে যাবার পরে সেখানে একটা ফাঁদ তৈরি করে ফেলে। হঠাৎ করে চারপাশ থেকে কার্টেলের অনেকগুলো লোক এসে র্যাম্বোকে ঘিরে ফেলে। এদের নেতৃত্ব দেয় দুই ভাই, হুগো আর ভিক্টর মার্টিনেজ। র্যাম্বো তাদের সঙ্গে খালি হাতে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল। কার্টেলের লোকেরা র্যাম্বোকে নির্মমভাবে পেটাতে শুরু করে আর তারা তাকে বেধড়ক মেরে মাটিতে ফেলে দেয়। ভিক্টর মার্টিনেজ র্যাম্বোর পকেট থেকে তার মানিব্যাগ বের করে ফেলে আর মানিব্যাগের ভেতরে সে র্যাম্বোর ড্রাইভিং লাইসেন্স আর গ্যাব্রিয়েলার একটা ছবি দেখতে পায়। লাইসেন্স থেকে তারা র্যাম্বোর খামারের ঠিকানাটাও পেয়ে যায়। আর এই ছবিটা দেখে ভিক্টর হাসতে হাসতে হুগোকে বলে, রে এই মেয়েটাকে তো আমরা ধরে এনেছি। এরপর ভিক্টর র্যাম্বোর মুখের কাছে এসে খুবই নিচু স্বরে বলে, তুই আমাদের আস্তানায় এসে খুব বড় ভুল করে ফেলেছিস। এই মেয়েটার উপরে আমরা তো এমনিতেই অত্যাচার করতাম, কিন্তু এখন তোর কারণে ওর জীবন আমরা একেবারে নরক বানিয়ে দেব। র্যাম্বো রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু তার এখন কিছুই করার ছিল না। এখানে কার্টেলের লোকেরা গ্যাব্রিয়েলাকে আরও কষ্ট দেওয়ার প্রতিজ্ঞা করে আর তারপর তারা র্যাম্বোর গালে ছুরি দিয়ে একটা বড় দাগ কেটে দেয়। তাকে একেবারে মুমূর্ষ অবস্থায় সেখানে মরার জন্য ফেলে রেখে তারা চলে যায়। র্যাম্বো যখন সেই অন্ধকার গলিতে প্রায় মৃত অবস্থায় পড়েছিল, ঠিক তখনই সেখানে সেই রহস্যময়ী নারী কারমেন ডেলগোডা উপস্থিত হয়ে যায়। সে দ্রুত র্যাম্বোকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে কারমেন অনেক দিন ধরে র্যাম্বোর সেবা যত্ন করে আর ধীরে ধীরে র্যাম্বো মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই যে গ্যাব্রিয়েলার উপরে কার্টেলের লোকেরা অমানসিকভাবে অত্যাচার করছিল। তারা গ্যাব্রিয়েলাকে জোর করে বারবার বিভিন্ন ড্রাগ ইনজেক্ট করতে থাকে আর তাকে যৌন দাসত্ব হিসেবে বিক্রি করে দেয়। গ্যাব্রিয়েলা ব্যথায় আর ড্রাগের নেশায় দিন রাত ছটফট করতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর মতো সেখানে কেউই ছিল না। তার জীবনটা মুহূর্তের মধ্যেই একটা নরকে পরিণত হয়ে যায়। র্যাম্বোর জ্ঞান ফেরার পরে কারমেন তাকে নিজের আসল পরিচয় জানায় আর সে র্যাম্বোকে বলে যে আমি একজন স্বাধীন সাংবাদিক, আমি আসলে অনেক দিন ধরে এই মার্টিনেজ ভাইদের নিয়ে তদন্ত করে চলেছি, কারণ এই জানোয়ারগুলো আমার ছোট বোনকে নির্মমভাবে খুন করেছে। কারমেনের কথা শুনে র্যাম্বোর চোয়াল একেবারে শক্ত হয়ে যায়। সে বুঝতে পারে যে এই কার্টেল কতটা ভয়ঙ্কর।
তো পুরোপুরি সুস্থ হবার পরে র্যাম্বো আর এক মুহূর্তও দেরি করে না। সে কারমেনের কাছ থেকে গ্যাব্রিয়েলাকে কোথায় রাখা হয়েছে সেই ঠিকানাটাও জোগাড় করে ফেলে। এরপর র্যাম্বো একটা হাতুড়ি আর নিজের অস্ত্র নিয়ে সোজা কার্টেলের সেই পতিতালয়ে হানা দেয়। সে ভেতরে ঢুকে কার্টেলের পাহারাদারদের উপরে চরম আক্রোশে একেবারে ঝাঁপিয়ে পড়ে। সে একের পর এক কার্টেলের লোকগুলোকে নির্মমভাবে খুন করে ফেলে আর সকল বাধা পার করে র্যাম্বো একটা অন্ধকার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। সেখানে সে দেখতে পায় যে গ্যাব্রিয়েলা একটা বিছানায় পড়ে আছে। অতিরিক্ত ড্রাগসের কারণে গ্যাব্রিয়েলার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে প্রায় অজ্ঞান হয়েছিল আর তার সারা শরীরে অত্যাচারের ভয়ঙ্কর চিহ্ন লেগে রয়েছিল। র্যাম্বো দ্রুত গ্যাব্রিয়েলাকে নিজের বুকে জড়িয়ে ধরে আর তাকে সেখান থেকে সাবধানে বের করে নিজের পিকআপ ট্রাকে তুলে নেয়। এরপর সে তার বাড়ির দিকে যাওয়ার জন্য গাড়ি চালাতে শুরু করে। আর গাড়ি চালাতে চালাতে র্যাম্বো গ্যাব্রিয়েলার দিকে তাকিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে বলে, গ্যাব্রিয়েলা, গত 10টা বছর তুমি আমাকে বেঁচে থাকার একটা আশার অর্থ দিয়েছিলে। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। আমরা বাড়িতে ফিরে যাচ্ছি মা, একটু ধৈর্য ধরো। কিন্তু গ্যাব্রিয়েলার শরীরে ততক্ষণে ড্রাগসের বিষ পুরোপুরিভাবে ছড়িয়ে পড়েছে। সে কোনো কথাই বলতে পারে না। র্যাম্বো গাড়ি চালাতে চালাতে হঠাৎই খেয়াল করে গ্যাব্রিয়েলার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। অতিরিক্ত ড্রাগস ওভারডোজের কারণে গ্যাব্রিয়েলা র্যাম্বোর পাশে চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। র্যাম্বো গাড়ি থামিয়ে গ্যাব্রিয়েলার নিথর দেহের দিকে তাকিয়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে তার সবচেয়ে আদরের মেয়েটা মারা যায় আর সে কিছুই করতে পারে না। তার মনের ভেতরকার সুপ্ত দানবটা এবার পুরোপুরিভাবে জেগে ওঠে। এরপর গ্যাব্রিয়েলার মৃতদেহ নিয়ে র্যাম্বো তার খামারে ফিরে আসে। পুরো খামারে তখন এক ভয়ঙ্কর শোকের ছায়া নেমে আসে। র্যাম্বো নিজের হাতে গ্যাব্রিয়েলাকে মাটি দেয়। তার বুকে তখন তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। র্যাম্বো খুব ভালোভাবেই জানতো যে কার্টেলের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে ঠিকই এই খামারে চলে আসবে। তাই সে সবার আগে মারিয়াকে নিরাপদে রাখার জন্য এই খামার থেকে দূরে অন্য একটা নিরাপদ জায়গাতে পাঠিয়ে দেয়। সে মারিয়াকে বলে যে, মারিয়া, তুমি এখানে আর একেবারে নিরাপদ নও। ওরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তুমি এখনই এখান থেকে অনেক দূরে চলে যাও। মারিয়া কাঁদতে কাঁদতে গ্যাব্রিয়েলাকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর র্যাম্বো খামারের মাটির নিচের সেই বিশাল টানেলে নেমে যায়, যেখানে সে তার পুরনো সকল অস্ত্রগুলো বের করে। পুরো টানেল আর খামারের চারিদিকে সে মারাত্মক সব মরণ ফাঁদ তৈরি করে ফেলে। এই জায়গাটাকে সে রীতিমতো একটা মৃত্যুপুরী বানিয়ে ফেলে, যেন কার্টেলের লোকেরা এখানে আসলে আর কেউ জ্যান্ত ফিরে যেতে না পারে। তো খামারের সকল প্রস্তুতি শেষ করে র্যাম্বো আবারও মেক্সিকোতে ফিরে যায়। সে সোজা কারমেনের বাড়িতে গিয়ে হাজির হয়। কারমেন তাকে আবারও এখানে ফিরে আসতে দেখে বেশ অবাক হয়ে যায়। র্যাম্বো কারমেনকে বলে, গ্যাব্রিয়েলা আর বেঁচে নেই, আমাকে শুধু ভিক্টরের ঠিকানাটা দাও, আমি ওদের সবাইকে শেষ করে দেব। কারমেন প্রথমে তার কথায় একেবারে রাজি হয় না। সে র্যাম্বোকে উল্টে বোঝানোর চেষ্টা করে যে, তুমি এটা কি বলছো? এগুলো করে তো কোনো লাভ নেই। এতে করে গ্যাব্রিয়েলা তো আর ফিরে আসবে না। তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন বিপদে ফেলছো? কিন্তু র্যাম্বো তাকে থামিয়ে দিয়ে বলে যে, ওরা তো তোমার বোনকেও মেরে ফেলেছিল, তাই না? তোমার কি ওদের উপরে কোনো রাগ নেই? আমার গ্যাব্রিয়েলার সাথে ওরা যা করেছে তারপর ওদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমাকে শুধু ভিক্টর মার্টিনেজ কোথায় রয়েছে সেই জায়গার ঠিকানাটা বলো। তো র্যাম্বোর এই কথাগুলো কারমেনের মনের ভেতরের পুরনো কষ্টগুলোকে আবারও নতুন করে জাগিয়ে তোলে। সে তার নিজের বোনের মৃত্যুর কথাও বারবার মনে করতে থাকে। সে বুঝতে পারে যে র্যাম্বোকে এখন আর কেউ থামাতে পারবে না। তাই সে রাজি হয়ে যায় আর ভিক্টর মার্টিনেজ কোথায় রয়েছে সেই গোপন ঠিকানাটা র্যাম্বোকে দিয়ে দেয়। কারমেনের কাছ থেকে ঠিকানা পেয়ে র্যাম্বো রাতের অন্ধকারে খুবই গোপনে সোজা ভিক্টর মার্টিনেজের বিশাল প্রাসাদে হানা দিয়ে দেয়। আর পাহারাদার কিছু বুঝে ওঠার আগেই র্যাম্বো খুবই নিঃশব্দে একের পর এক গার্ডকে খুন করে ফেলে। সকল বাধা পার করে সে সোজা ভিক্টরের শোবার ঘরে ঢুকে পড়ে। আর ভিক্টর তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। র্যাম্বো তাকে ঘুম থেকে ডেকে তোলে আর তার সামনে গিয়ে দাঁড়ায়। এখানে যেন মৃত্যুর দেবতা র্যাম্বোকে নিজের চোখের সামনে দেখে ভিক্টর একেবারে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সে তার জীবন ভিক্ষা চেয়ে র্যাম্বোকে বলে, দয়া করে আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি যা চাইবে তাই দেব। কিন্তু র্যাম্বোর চোখে তখন শুধু গ্যাব্রিয়েলার মুখটাই ভাসছিল। সে ভিক্টরের কোনো কথার উত্তর না দিয়ে নিজের ধারালো ছুরিটা বের করে আর এক কোপে ভিক্টরের ধর থেকে তার মাথা আলাদা করে ফেলে। তো এখন পরদিন সকালে হুগো মার্টিনেজ তার ভাইয়ের বাড়িতে এসে এই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখে।
সে দেখতে পায় যে তার আদরের ভাই ভিক্টরের কাটা মাথাটা একটা টেবিলের উপরে রাখা আছে, আর তার পাশে র্যাম্বোর রেখে যাওয়া গ্যাব্রিয়েলার সেই ছবিটা ছিল। এই দৃশ্যটা দেখে হুগো রাগে একেবারে পাগল হয়ে যায়। সে চিৎকার করে তার লোকেদেরকে বলে যে আমি ওই আমেরিকান শুয়োরটাকে জ্যান্ত কবর দেব, সবাই এখনই অস্ত্র তুলে নাও, আমরা আজই ওর খামারে যাব। হুগো কার্টেলের সকল ভয়ঙ্কর খুনিদের এক জায়গাতে জড়ো করে। তারা বিশাল এক গাড়িবহর নিয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমেরিকার বর্ডারের দিকে রওনা দেয়। তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে র্যাম্বোকে শেষ করে দেয়া। অন্যদিকে র্যাম্বো নিজের খামারে একেবারে শান্ত হয়ে বসে আছে। সে খুব ভালো করেই জানে তার শত্রুরা ওকে ধরার জন্য আসছে। তো কিছুক্ষণের মধ্যেই হুগোর বিশাল বাহিনী র্যাম্বোর খামারে এসে পৌঁছায়। তারা গাড়ি থেকে নেমে চারদিক থেকে পুরো খামারটাকেই ঘিরে ফেলে। হুগো তার লোকেদেরকে বলে যে খামারের প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খুঁজে দেখো, ওকে যেখানেই পাবে আমার সামনে ধরে নিয়ে আসবে। কার্টেলের লোকেরা আস্তে আস্তে খামারের দিকে এগোতে শুরু করে, কিন্তু তারা ঘুণাক্ষরেও এটা বুঝতে পারে না যে পুরো খামারটা আসলে একটা মৃত্যু ফাঁদ ছিল। হঠাৎ করে একজন লোক খামারের একটা দরজায় লাথি মারতেই ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়, আর সেই লোকটার শরীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সাথে সাথে পুরো খামার জুড়ে র্যাম্বোর পাতা মারাত্মক সব ট্র্যাপগুলো কাজ করতে শুরু করে। কেউ মাটিতে পা দিলে ধারালো স্পাইক এসে শরীর এফোর ওফোর করে দেয়, তো আবার কারো মাথার উপরে বোমা ফেটে যায়। কার্টেলের লোকেরা যখন একে একে বোকার মতো ফাঁদে পা দিয়ে মারা যাচ্ছিল, র্যাম্বো তখন একটা স্নাইপার রাইফেল হাতে নিয়ে দূর থেকে তাদের উপরে নিখুঁত নিশানা করে গুলি চালাতে শুরু করে। চোখের পলকে কার্টেলের অর্ধেক লোক সেখানে মারা যায়। হুগো এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। সে তার বাকি লোকেদেরকে নিয়ে র্যাম্বোর তৈরি করা সেই মাটির নিচের অন্ধকার টানেলের দিকে এগিয়ে যায়, কারণ র্যাম্বোকে সেদিকে যেতে দেখেছিল সে। কিন্তু ওই অন্ধকার টানেলটা ছিল র্যাম্বোর নিজের সাম্রাজ্য। সে ওই টানেলের ভেতরে আগে থেকেই ওত পেতে লুকিয়ে রয়েছে, আর টানেলের ভেতরে ঢোকার সাথে সাথে কার্টেলের লোকেরা আরও ভয়ঙ্কর সব মৃত্যু ফাঁদে পা দিয়ে মরতে শুরু করে। র্যাম্বো অন্ধকারে মিশে গিয়ে একটা একটা করে কার্টেল লোকগুলোকে নিজের হাতে নির্মমভাবে মেরে ফেলতে থাকে। হুগো বুঝতে পারে যে সে আসলে সাক্ষাৎ যমদূতের সঙ্গে লড়াই করতে এসেছে, কিন্তু তখন এখান থেকে আর জ্যান্ত ফিরে যাবার কোনো রাস্তা খোলাই ছিল না। টানেলের ভেতরে যেতে যেতে এক সময় হুগো খেয়াল করে যে তার বাহিনীর এখন আর কেউ বেঁচে নেই, সে একেবারে একা হয়ে গেছে। চারপাশে এই মৃত্যুপুরী দেখে সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সে পেছনের দিকে সরে যাবার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে সাক্ষাৎ আজরাইলের মতো র্যাম্বো তার সামনে এসে দাঁড়ায়। র্যাম্বো আসলে হুগোকে সবার শেষে নিজের হাতে মারার জন্য এতক্ষণ বাঁচিয়ে রেখেছিল। হুগো র্যাম্বোকে দেখে আতঙ্কে চিৎকার করে বলে, তুই তো একটা শয়তান, তুই আমাকে দয়া কর, আমাকে যেতে দে ভাই। কিন্তু র্যাম্বোর মনে তখন কোনো দয়া বা মায়া কিছুই ছিল না। সে তার বিখ্যাত বই নাইফ বের করে, আর তারপরে এক ঝটকায় সে হুগোকে দেয়ালের সঙ্গে শক্ত করে আটকে ফেলে। র্যাম্বো হুগোর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা গলায় বলে যে, তোরা আমার গ্যাব্রিয়েলার হৃদয় ভেঙে দিয়েছিলে রে, আজকে আমি তোর হৃৎপিণ্ডটা একেবারে ছিঁড়ে ফেলবো। এই কথা বলে র্যাম্বো তার সে ধারালো ছুরি দিয়ে জ্যান্ত হুগোর বুকটাই চিরে ফেলে। তারপর সে নিজের হাত হুগোর বুকের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার হৃৎপিণ্ডটা একেবারে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসে। হুগোর চোখ উল্টে যায়, আর তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আর কার্টেলের এই ভয়ঙ্কর ভাইদের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই বিশাল লড়াই করতে গিয়ে র্যাম্বো নিজেও মারাত্মকভাবে আহত হয়। তার সারা শরীর থেকে তখনও রক্ত ঝরছিল। সে ধীর পায়ে টানেল থেকে বের হয়ে আসে, আর তারপর সে তার বাবার সেই পুরনো বাড়ির বারান্দায় গিয়ে একটা রকিং চেয়ারে ক্লান্ত হয়ে বসে পড়ে। সেখানে বসে সে আকাশের দিকে তাকিয়ে তার পুরনো যুদ্ধের স্মৃতিগুলো মনে করতে থাকে। এছাড়াও গ্যাব্রিয়েলা আর তার প্রিয়জনদের হাসি মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। র্যাম্বো নিজের মনে মনে দৃঢ় করায় বলে, আমি এই লড়াই চালিয়ে যাব। আমার ভালোবাসার মানুষগুলোর স্মৃতি আমি আমার বুকের ভেতরে এভাবেই বাঁচিয়ে রাখব। তো কিছুক্ষণ পর নিজের সর্বশেষ শক্তিটুকুও জুগিয়ে আস্তে আস্তে র্যাম্বো উঠে দাঁড়ায়, আর তারপর সে তার সব থেকে প্রিয় ঘোড়াটার কাছে গিয়ে তার পিঠে জিন পরায়। আর সবশেষে রক্তমাখা শরীর নিয়ে র্যাম্বো সেই ঘোড়ায় চড়ে খামার ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর র্যাম্বোর এই অজানা উদ্দেশ্যে চলে যাওয়ার দৃশ্য দেখিয়েই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে বেশ সাদামাটা মনে হয়েছে গল্পটা, কারণ গল্পের ভিলেন আসলে অতটা শক্তিশালী ছিল না যতটা শক্তিশালী আমাদের র্যাম্বো ছিল।
কারণ র্যাম্বোর মতো একটা মারদাঙ্গা হিরোর জন্য খুবই মারাত্মক ভিলেনের দরকার ছিল। তো এই টাইপেরই আরেকটা মুভি ছিল, সেটা হচ্ছে টেকেন মুভিটার নাম। তো ওই মুভিতে আবার ভিলেন অনেক বেশি শক্তিশালী ছিল, যে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেটা র্যাম্বোর ভেতরে ছিল না। তবে হ্যাঁ, অ্যাকশন মুভি হিসেবে এটা একটা চোখের ট্রিট ছিল, অনেক ভালো লেগেছে আমার। বাকিটা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।